প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো বলেই আমার ধারণা। তো এখন আসলে সময়টা কিন্তু একটু খারাপ যাচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ হয়তো শুরু হয়ে গেছে। সো কোভিড থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই তোমাদেরকে আরেকটু সচেতন হতে হবে এবং এবং এখন একটু পাংচুয়ালিটি মেনটেন করেই হচ্ছে, পাংচুয়ালিটি মেনটেনেন্সের মতোই হচ্ছে তোমার স্বাস্থ্যবিধিও মেনটেন করতে হবে। তো যাই হোক, আজকের অনলাইন ক্লাসে তোমাদের কলেজের শিডিউল অনুসারে হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের সাথে আমার ক্লাস। তো অনার্স তৃতীয় বর্ষে হচ্ছে ক্লাসের ধারাবাহিকতা অনুসারেই হচ্ছে আজকে ক্লাসটা আমি কন্ডাক্ট করব। তো চলো চলে যাচ্ছি আজকের ক্লাসের স্লাইডগুলোতে। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই জানো যে অনার্স তৃতীয় বর্ষে আমি মূলত H304 H304 যে কোডের হচ্ছে কোর্সটা আছে এপিডেমিওলজি, সেটার উপরে আমি তোমাদের ক্লাস কন্ডাক্ট করে থাকি। তো সেই কোর্সটারই হচ্ছে ধারাবাহিকতা অনুসারে আজকে ক্লাসটি আমি নিব। তো ফর্মালিটি হিসেবে যেহেতু পরিচয় দেওয়া প্রয়োজন, তো আমার পরিচয়টি প্রতিদিনের মতো আবারও দিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। এবার চলে আসো আজকের ক্লাসে আউটলাইনে, অর্থাৎ আজকের ক্লাসে আমরা কি পড়বো। তো আমরা মোটামুটি তোমাদের হচ্ছে যে টপিক শুরু করেছিলাম সেই টপিকের আন্ডারে আমরা হচ্ছে বেশ কিছু জিনিস পড়ছিলাম। তো হচ্ছে সেগুলোর মধ্যে থেকে আজকে আমরা যেই অংশটুকু পড়বো সেটার নাম হচ্ছে ইন্টারাকশন অ্যান্ড ইফেক্ট মডিফিকেশন। ঠিক আছে? তো ইন্টারাকশন অ্যান্ড ইফেক্ট মডিফিকেশন পড়তে গিয়ে হয়তো আমরা কিছু নতুন টার্মেরও হয়তো হয়তো পাবো। তো হচ্ছে সেই টার্মগুলো হচ্ছে সেই টার্মের প্রথমে আলাপ করে নিয়েই হচ্ছে আমি ইন্টারাকশন অ্যান্ড ইফেক্ট মডিফিকেশন বিষয়টা হচ্ছে হচ্ছে আমি বলার চেষ্টা করব এবং এর উপরে আমরা হচ্ছে অঙ্ক আজকে ক্লাসে হচ্ছে দেখব। তো হচ্ছে আজকের যে টপিক সেই টপিকে পড়াতে গিয়ে প্রথমে আমার যে জিনিসটা একটু জানা প্রয়োজন বা হচ্ছে যে জিনিসটা আমাদের হচ্ছে বলা প্রয়োজন সেটা হচ্ছে সিনার্জিজম। ঠিক আছে? তো সিনার্জিজমটা ফার্স্টে হচ্ছে আমাদের হচ্ছে দেখা প্রয়োজন। আর সিনার্জিজম মূলত যদি আমরা হচ্ছে বলতে চাই, তো সিনার্সিজমকে আমরা ডিফাইন করতে গেলে মোটামুটি আমরা বলবো যে আমাদের যদি দুই বা ততোধিক ইফেক্ট থেকে থাকে, সেক্ষেত্রে ওই দুই বা ততোধিক ইফেক্টের যে কম্বাইন্ড ইফেক্টটা আমার আছে, হ্যাঁ, সেই কম্বাইন্ড ইফেক্টটা সব সময় হচ্ছে যে তাদের যে হচ্ছে সলিটারি যে ইফেক্ট আছে, হ্যাঁ, সেই সলিটারি ইফেক্টের হচ্ছে যোগফলের থেকে তোমার হচ্ছে বেশি হবে। কোনটা বেশি হবে? হচ্ছে যে দুই বা ততোধিক ফ্যাক্টরের যে হচ্ছে কম্বাইন্ড ইফেক্টটা সবসময় বেশি হবে তোমার হচ্ছে হচ্ছে সেপারেট ইফেক্টের থেকে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে সিনার্জিজমের ডেফিনিশন হিসেবে যদি কিছু বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি উই ডিফাইন সিনার্জিজম টু বি এ বায়োলজিক্যাল রেসপন্স produced by simultaneous exposure to or more agents that exhibits the combined actions of the agents when working in an independent manner. Synergetic agents work together mechanically to produce an effect greater than that expected by their separate actions. এখানে দেখো সিনার্জিজম সম্পর্কে আরো কিছু ইনফরমেশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো দেখে নিই সেই গুলা হচ্ছে কি। যেমন দেখো এখানে প্রথমেই বলা হয়েছে যে, আমার ছবিটা একটু সরিয়ে দিলাম কারণ তোমাদের হচ্ছে হয়তো দেখতে সমস্যা হচ্ছে, যে দ্য স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিফিকেশন ইজ ভেরি মাচ মোর ইন্ডিপেন্ডেন্ট since any such quantification would be expressed as a derivation from the statistical model assumed to represent the state of no interaction. Statistical models suggested for such purposes are often
Models suggested for such purposes are often not motivated by basic biological considerations. ঠিক আছে, তো হচ্ছে এখানে আমরা সিনার্জিজম সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে লাইন বাই লাইন আসলে ধরে হচ্ছে এভাবে বলতে চাচ্ছি না বলতে হচ্ছে জাস্ট বঙ্গানুবাদ করে তো আসলে বলার কিছু নেই, তো বঙ্গানুবাদ করে তোমরাই পড়ে নিতে পারবে। তারপরে দেখো আরো কিছু ইনফরমেশন এখানে বলা আছে যে এগেইন interaction is a characteristics of the observed data and it should be looked upon as a manifestation of the interaction event. তারপরে দেখো কি লেখা আছে, interaction event in the population from which the data came. Such population interaction when involving two risk factors has been called effect modification. অর্থাৎ এখানে দেখো আমরা কিন্তু effect modificationটা কি সেটাও কিন্তু এখানে আমার বলা হয়েছে, ঠিক আছে। Thus, a measure of interaction for a set of data would be used to estimate the corresponding population measure of effect modification, which is equally model dependent. এক্ষেত্রে দেখো একটা সেট অফ ডাটার জন্য মেজার অফ ইন্টারাকশন যেটা আছে সেটা কিন্তু তোমার হচ্ছে ইফেক্ট মডিফিকেশন এস্টিমেট করার জন্য কিন্তু আমার হচ্ছে ব্যবহৃত হয়, এটা আমরা দেখলাম। আর সেক্ষেত্রে এটা হচ্ছে ইকুয়ালি মডেল ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমার যে মেজার অফ ইন্টারাকশন এইটা এবং পপুলেশন মেজার অফ ইফেক্ট মডিফিকেশন এই দুইটা জিনিসই হচ্ছে তোমার হচ্ছে ইকুয়ালি সমানভাবে মডেল ডিপেন্ডেন্ট, অর্থাৎ মডেলের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে চলে আসো, এখানে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, সেখানে দেখো লেখা আছে হাউ ইউ উইল ডিটেক্ট প্রেজেন্স or absence of interaction in a given set of data using additive and multiplicative model. অর্থাৎ বলা হয়েছে যে অ্যাডিটিভ এবং মাল্টিপ্লিকেটিভ মডেল ব্যবহার করে একটা গিভেন ডেটা সেটের জন্য আমরা কিভাবে ইন্টারেকশনের উপস্থিতি বা অনুপস্থিতি হচ্ছে মেজার করতে পারবো অথবা ডিটেক্ট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে আমার অ্যান্সারটা সুন্দর করে এখানে লেখা আছে। প্রথমেই আমরা যে জিনিসটা করব, আমরা হচ্ছে দুইটা ফ্যাক্টর হচ্ছে নির্দিষ্ট করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার দুইটা ফ্যাক্টর এ আর বি হচ্ছে নির্দিষ্ট করা আছে, ঠিক আছে। আর সেক্ষেত্রে A1 আর B1 হচ্ছে আমার হচ্ছে A1 আর B1 হচ্ছে এ আর বি এর প্রেজেন্স ডিনোট করছে, অর্থাৎ এ আর বি এই দুইটা ফ্যাক্টর যদি প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা A1 আর B1 ইউজ করব। আর যদি হচ্ছে অ্যাবসেন্ট থাকে এ আর বি এই দুইটা ফ্যাক্টর যদি আমার অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে A0 আর হচ্ছে B0। ওকে, আচ্ছা দেখো এখানে লেখা আছে যে লেট আস কনসিডার টু ফ্যাক্টরস A and B1 A1 and B1 denote presence of A and B, while A0 and B dot denote absence of A and B respectively, মানে হচ্ছে পর্যায়ক্রম। ওকে, আচ্ছা এইটা করার পরে হচ্ছে আমরা কিছু প্রবাবিলিটি হচ্ছে কিছু সূত্র সেগুলো হচ্ছে আমরা আগে সেট করে ফেলবো, হচ্ছে ডিফাইন করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা যেটা কিনা আমার হচ্ছে ডেভেলপিং ডিজিজের হচ্ছে রিস্ক মেজার করবে। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো রিস্ক মেজারমেন্টের ক্ষেত্রে R11 এখানে আমরা কি কি মেজার করেছি, আমরা R11 R10 R01 এবং R00 এই চারটা মেজারমেন্ট হচ্ছে আমরা এখানে চারটা রিস্ক ফর ডেভেলপিং ডিজিজ, 4 রকমের রিস্ক হচ্ছে আমরা এখানে দিয়েছি। ওকে, তো R11 কে আমরা যদি প্রবাবিলিটির মাধ্যমে ডিফাইন করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি প্রবাবিলিটি অফ ডি গিভেন A1 B1, অর্থাৎ প্রবাবিলিটি অফ ডিজিজ যখন আমার হচ্ছে এ আর বি দুইটা ফ্যাক্টরি আমার প্রেজেন্ট, তখন হচ্ছে ওই ডিজিজ হওয়ার রিস্কের প্রবাবিলিটি, এটা হচ্ছে R11। তারপরে আমরা চলে যাচ্ছি দেখো R10 R10 হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন A1 B0, অর্থাৎ যখন আমার এই ফ্যাক্টরটা হচ্ছে প্রেজেন্ট কিন্তু বি ফ্যাক্টরটা অ্যাবসেন্ট, সেই ক্ষেত্রে ডিজিজ হওয়ার যে প্রবাবিলিটি সেটাই হচ্ছে আমার হচ্ছে রিস্ক অফ 10 অর্থাৎ R10 ডিনোট করবে। তারপরে চলে যাচ্ছি R01 এ, যেটা কিনা আমার প্রবাবিলিটির মাধ্যমে ডিফাইন করা হয়েছে প্রবাবিলিটি অফ ডি গিভেন A0 B1, অর্থাৎ আমি ডিজিজ হওয়ার প্রবাবিলিটি বের করছি যখন আমার হচ্ছে এ ফ্যাক্টরটা
এ ফ্যাক্টরটা হচ্ছে তোমার অ্যাবসেন্ট, কিন্তু বি ফ্যাক্টরটা হচ্ছে প্রেজেন্ট। সেম ওয়েতে যদি আমি রিস্ক অফ 0 0 অর্থাৎ R00 হচ্ছে বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আবার প্রবাবিলিটি বের করতে হবে। প্রবাবিলিটি অফ ডিজিজ যখন এ আর বি দুইটা ফ্যাক্টরই আমার হচ্ছে অ্যাবসেন্ট, তখন সেই প্রবাবিলিটিটাকে, সেই রিস্কটাকে, সেই ডিজিজ হওয়ার রিস্কটাকে আমরা প্রকাশ করছি R00 দিয়ে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে দেখো এইটাকে, এই লাস্টটাকে বলা হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিস্ক। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন দেখো হচ্ছে এখন আমরা যেহেতু রিস্ক গুলা মেজার করে ফেলেছি, তো হচ্ছে রেসপেক্টিভ রিস্ক রেশিও গুলাও হচ্ছে এখন আমরা পরপর ডিফাইন করে ফেলবো। তো সেক্ষেত্রে রিস্ক রেশিও ডেফিনেশন অনুসারে আমরা এটাকে কিভাবে ডিফাইন করতে পারি? R11 হচ্ছে তোমার R11 ডিভাইডেড বাই R00, R10 ইকুয়াল টু হচ্ছে R10 বাই R00, R01 ইকুয়াল টু হচ্ছে R01 ডিভাইডেড বাই R00, ঠিক আছে। ওকে, ফাইন। এবার হচ্ছে আমরা চলে যাই হচ্ছে অ্যাডিটিভ মডেল আর মাল্টিপ্লিকেটিভ মডেল, এই দুইটা মডেল ব্যবহার করে হচ্ছে কি ফ্যাক্টর হচ্ছে রিস্ক আছে কিনা সেটা ডিটেকশন আমরা করব, ঠিক আছে। দেখো অ্যাডিটিভ মডেলের ক্ষেত্রে প্রথমেই আমরা নাল হাইপোথিসিস ধরে নিলাম যে রিস্ক না, সরি, ইন্টারাকশন আছে কিনা সেটার ডিটেকশন আমরা করব। তো হচ্ছে অ্যাডিটিভ মডেল যখন আমরা যাচ্ছি তখন আমাদের হচ্ছে নাল হাইপোথিসিস আমরা ধরে নিচ্ছি দেয়ার ইজ নো ইন্টারাকশন, অর্থাৎ আমার কোনো ইন্টারাকশন নেই। আর হচ্ছে H1 যেটা হচ্ছে অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা ধরেছি, তার বিপরীতটা দেয়ার এক্সিস্ট ইন্টারাকশন। ওকে, আচ্ছা, এবার আসো আমার মেথডে। কি মেথডে, মানে কিভাবে আমরা এটা করব। তাহলে দেখো আমার এখানে টি ইকুয়াল টু হচ্ছে R11 মাইনাস R10 মাইনাস R01 প্লাস R00, এই লাইনটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে আমরা পাই হচ্ছে R0 মাইনাস 1 প্লাস R01 মাইনাস 1। ওকে, আচ্ছা, এখন দেখো যদি আমার এই ক্যালকুলেশনের মানটা 0 আসে তাহলে আমার নাল হাইপোথিসিস একসেপ্টেড হবে। আর যদি আমার হচ্ছে এই স্ট্যাটিস্টিকের মানটা আমার হচ্ছে 0 না আসে, সেক্ষেত্রে আমার অল্টারনেটিভ হাইপোথিসিসটা হচ্ছে একসেপ্টেড হবে। সেক্ষেত্রে হচ্ছে H1 যদি আমার একসেপ্টেড হয় তাহলে হচ্ছে আমার নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে। সেক্ষেত্রে দেখো যখন আমার H0 একসেপ্টেড হবে তার মানে হচ্ছে আমরা যদি আরেকটু ডিটেল করে বলি তাহলে হচ্ছে তার মানে দাঁড়ায় হচ্ছে যে টি এর মান 0 হলে হচ্ছে আমার কোনো ইন্টারাকশন থাকবে না, আমরা কনক্লুশন দিব যে দেয়ার ইজ নো ইন্টারাকশন। আর যদি আমার টি এর মান 0 আসে তাহলে আমরা বলবো যে দেয়ার এক্সিস্ট ইন্টারাকশন, ঠিক আছে। অর্থাৎ সেক্ষেত্রে এভাবেও আমরা বলতে পারি যে টি এর মান 0 হলে নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস রিজেক্টেড, কিন্তু নাল হাইপোথিসিস একসেপ্টেড, অর্থাৎ দেয়ার ইজ নো ইন্টারাকশন। আর যদি টি এর মান 0 হয় সেক্ষেত্রে তোমার নাল হাইপোথিসিস রিজেক্টেড এবং অল্টারনেটিভ হাইপোথিসিস H1 একসেপ্টেড, অর্থাৎ দেয়ার এক্সিস্ট ইন্টারাকশন। তো অ্যাডিটিভ মডেলের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে হচ্ছে কমেন্ট গুলা করবো, মেজারমেন্টের পাশাপাশি কমেন্ট গুলা করবো। এরপরে যদি আমার মাল্টিপ্লিকেটিভ মডেল থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, বা হচ্ছে বিষয়টা আসলে মাল্টিপ্লিকেটিভ মডেল থাকলে না, মানে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ মডেল ব্যবহার করে আমরা কিভাবে এটা করব ডিটেকশনটা, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমেই আমরা হচ্ছে নাল হাইপোথিসিস যথারীতি ধরে নিলাম দেয়ার ইজ নো ইন্টারাকশন, আর অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা ধরে নিলাম যে দেয়ার ইজ ইন্টারাকশন। ওকে, তাহলে দেখো যখন আমার RR1 ইকুয়াল টু RR0 মাইনাস RR01 হবে তখন আমরা বলে ফেলবো যে নাল হাইপোথিসিস একসেপ্টেড। আর যদি আমার RR11 সমান হচ্ছে RR10 মাইনাস RR01 এর সমান, এই অন্তরের সমান না হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো যে নাল হাইপোথিসিস রিজেক্টেড এবং অল্টারনেটিভ হাইপোথিসিস একসেপ্টেড, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা একটা হাইপোথেটিক্যাল ডেটা ব্যবহার করে এই অ্যাডিটিভ মডেল আর মাল্টিপ্লিকেটিভ মডেল ব্যবহার করে কিভাবে হচ্ছে ইন্টারাকশনের এক্সিস্টেন্স হচ্ছে ডিটেক্ট করব, হচ্ছে কিভাবে করা যেতে পারে তার একটা হাইপোথেটিক্যাল ডেটার মাধ্যমে একটু উদাহরণ দেখি।
দেখো এখানে আমার A1 B1 A1 B নট A নট B1 A নট B নট এই কলামগুলো দেওয়া আছে এবং বাম পাশে আমার ডি এবং ডি বার অর্থাৎ ডিজিজের প্রেজেন্ট এবং ডিজিজ অ্যাবসেন্ট সম্পর্কে এখানে হচ্ছে ইনফরমেশন গুলো দেওয়া আছে অর্থাৎ ভ্যালুগুলো আমার দেওয়া আছে। ঠিক আছে, তো প্রত্যেক কলামের হচ্ছে সাম করার পরে বা হচ্ছে এটাকে কি বলে যে যোগ করার পরে হচ্ছে আমরা পেলাম হচ্ছে এটা হচ্ছে 100 করে। ওকে, বিষয়টা হচ্ছে এখানে আমি এই হাইপোথেটিক্যাল ডাটাটা মূলত আমাদের যে 2x2 টেবিল আছে না, যে এক্সপোজ এবং নন এক্সপোজ আর হচ্ছে ডিজিজ নন ডিজিজ এ বি সি ডি এর যে হচ্ছে ফর্মুলা আছে, যেখানে রিস্ক রেশিওর ফর্মুলার মধ্যে আমরা পাই হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন এক্সপোজ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ডি গিভেন নন এক্সপোজ অর্থাৎ এ ডিভাইড বাই এ প্লাস সি ডি বি ডিভাইড বাই বি প্লাস ডি, এইটার উপর বেসমেন্ট করে মূলত হচ্ছে আমরা এখানকার এই হাইপোথেটিক্যাল ডাটাটা অ্যানালাইসিস করেছি। তো দেখো প্রথমেই আমরা আসি হচ্ছে R11 এর এস্টিমেশনে। সেক্ষেত্রে দেখো প্রবাবিলিটি R1 এর সূত্র আমরা জানি, একটু আগে দেখে এসেছি যে প্রবাবিলিটি অফ ডি গিভেন A1 B1। সেক্ষেত্রে এটা যদি আমরা মান হচ্ছে বসাতে চাই তাহলে আমার কি আসবে, সেক্ষেত্রে আমার মান আসবে এই 40 ডিভাইডেড বাই হচ্ছে 100, তাহলে R11 কার্ডের মান আমি পেয়ে গেলাম 0.4। যখন আমি R10 কার্ড বের করব তখন আমার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন A1 B0। আর সেক্ষেত্রে আমার A1 B0 কোথায় চলে যাব, আমি এই ঘরে চলে যাব, তাহলে আমার কি হবে এই 20 ডিভাইডেড বাই হচ্ছে এই 100 অর্থাৎ আমরা পেলাম 0.2। সেম ওয়েতে আমরা R01 এবং আর এর জন্য দেখো R01 এর জন্য আমার কি ডি গিভেন A0 B1, তাহলে A0 B1 তাহলে হচ্ছে 20 ডিভাইডেড বাই 100 হবে এই যে দেখো 0.2। আমি কথা বলার সাথে সাথে তোমাদের যে কার্সার দিয়ে দেখাচ্ছি সেগুলাও তোমরা একটু খেয়াল করবে, তাহলে তোমাদের ধরতে আরো সুবিধা হবে। তারপরে দেখো R00 কার্ড, এটাতে কি দেওয়া আছে প্রবাবিলিটি অফ ডি গিভেন A0 B0, তাহলে A0 B0 এর ঘরে চলে গিয়ে দেখো এখানে আমার ডিজিজ হচ্ছে 10 জন, তাহলে হচ্ছে 10 ডিভাইডেড বাই 100 অর্থাৎ প্রবাবিলিটি সেক্ষেত্রে আমার আসছে হচ্ছে 0.1। এখন আমরা করব কি অ্যাডিটিভ মডেলটা ইউজ করে প্রেজেন্ট অফ ইন্টারাকশনটা টেস্ট করব। দেখো এখানে আমরা হচ্ছে নাল হাইপোথিসিস ধরে নিব হচ্ছে দেয়ার ইজ নো ইন্টারাকশন, আর অল্টারনেটিভ হাইপোথিসিস হিসেবে আমরা ধরে নিব দেয়ার এক্সিস্ট ইন্টারাকশন। ওকে, আচ্ছা, তো আমরা ওখানে দেখেছিলাম একটু আগে পূর্ববর্তী স্লাইডে আমরা দেখেছিলাম যে যখন অ্যাডিটিভ মডেলের মাধ্যমে আমরা হচ্ছে এই অ্যানালাইসিসটা করতে যাব তখন হচ্ছে আমরা টি কার্ডের সূত্রটা ব্যবহার করে হচ্ছে আমরা টি কার্ডের মানটা বের করব। সেই মানটা যদি আমার হচ্ছে 0 সমান হয় তাহলে সেক্ষেত্রে সেখানে কোনো ইন্টারাকশন থাকবে না, আর যদি আমার 0 সমান না হয় সেক্ষেত্রে আমরা বলবো যে ইন্টারাকশন এক্সিস্ট করে অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিস একসেপ্টেড হবে। সেক্ষেত্রে দেখো এই অঙ্কের ক্ষেত্রে দেখো টি কার্ড সমান সমান R11 কার্ড মাইনাস R10 কার্ড মাইনাস R01 কার্ড প্লাস R00 কার্ডে যদি দুঃখিত আমরা যদি মান বসাই তাহলে দেখো মান বসানোর পরে আমরা হচ্ছে মানটা পেলাম হচ্ছে 0.1 অর্থাৎ যেটা কিনা আমার 0 সমান না। তাহলে যেহেতু আমার 0 সমান না তাহলে হচ্ছে আমার নাল হাইপোথিসিস রিজেক্টেড এবং অল্টারনেটিভ হাইপোথিসিস একসেপ্টেড। আর অল্টারনেটিভ হাইপোথিসিসে আমার ছিল হচ্ছে দেয়ার এক্সিস্ট ইন্টারাকশন, তাহলে আমরা কনক্লুশন হিসেবে বলবো সো দেয়ার এক্সিস্ট ইন্টারাকশন। ওকে, আচ্ছা চলে যাচ্ছি পরের স্লাইডে। এখন আমরা মাল্টিপ্লিকেটিভ মডেল ব্যবহার করে এই সেম কাজটাই করব, যেখানে আমার হচ্ছে নাল হাইপোথিসিস হবে দেয়ার ইজ নো ইন্টারাকশন আর হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস হবে দেয়ার ইজ ইন্টারাকশন বা হচ্ছে ইন্টারাকশন প্রেজেন্ট। ঠিক আছে, তো দেখো আর কার্ডের যথারীতি হচ্ছে আমরা মান বের করেছি R11 কার্ড ডিভাইডেড বাই R00 কার্ড, তাহলে হচ্ছে 0.4 বাই 0.1 হচ্ছে আমার 4 পাচ্ছি। আর R10 কার্ড একইভাবে হচ্ছে সূত্র বসিয়ে যখন আমরা করলাম তখন আমার মান আসলো হচ্ছে 2। আচ্ছা, এই 2 এইটা সমান দেখো আমরা আবার আর কার্ড 01 এর মানও কিন্তু একই আমার আসবে এবং সেটা সমান হচ্ছে R01 কার্ড ডিভাইড বাই R00। যদি হচ্ছে আমরা R10 কিন্তু করেছি, R01 যদি আমরা করতে চাই আর কি ঠিক একই ওয়েতে আমার হচ্ছে সেম অ্যান্সার আসবে অর্থাৎ 2 আসবে। এখন দেখো আমরা বলেছিলাম যে যদি
আর কার্ড 1 এর মানটা তোমার এই যে RR10 আর RR01 এর গুণফলের সমান হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার নাল হাইপোথিসিস একসেপ্টেড হবে। এখন দেখো এখানে আমার RR11 কার্ডের মান এসছে আমার 4, এবং 4 কিন্তু আমরা এই দুইটা জিনিস গুণ করলেও কিন্তু আমরা 4 পাই। যেহেতু আমার এই দুইটা পাশ আমার সমান হয়েছে, দুইটা সাইড আমার সমান হয়েছে, তাই আমি বলতে পারবো যে আমার এখানে নাল হাইপোথিসিস একসেপ্টেড হয়েছে, অর্থাৎ দেয়ার ইজ নো ইন্টারেকশন। কিন্তু যদি আমরা দেখতাম যে RR11 এর মান আমার এসেছে 4, কিন্তু RR01 আর 10 মান গুণ করার পরে এসেছে 4 ছাড়া অন্য কিছু, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে নাল হাইপোথিসিসটা রিজেক্টেড হতো, সেক্ষেত্রে আমার অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হতো। তখন কিন্তু আমরা বলতাম না যে নো ইন্টারেকশন, তখন আমরা বলতাম যে দেয়ার ইজ ইন্টারেকশন অথবা ইন্টারেকশন প্রেজেন্ট বলতাম। ঠিক আছে, তো এই গেল হচ্ছে তোমার হচ্ছে একটা হাইপোথেটিক্যাল ডাটা ব্যবহার করে হচ্ছে আমরা দেখলাম যে অ্যাডিটিভ মডেল এবং মাল্টিপ্লিকেটিভ মডেলের মাধ্যমে কিভাবে ইন্টারেকশনের ডিটেকশনটা আমরা করতে পারি, বা হচ্ছে ইন্টারেকশন প্রেজেন্ট না অ্যাবসেন্ট সেটা মন্তব্য আমরা করতে পারি। চলে যাচ্ছি পরের স্লাইডে, যেখানে হচ্ছে আমরা পড়বো হচ্ছে ইন্টারেকশন অ্যাসেসমেন্ট থ্রু রিগ্রেশন অ্যানালাইসিস। এক্ষেত্রে আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে ইন্টারেকশনটা অ্যাসেস করব। ঠিক আছে, দেখো স্লাইডে লেখা আছে যে the usual statistical approach for detecting interaction in epidemiologic data to fit regression model that contains cross product terms such as x1 x2 x1 x2 x3 etc. দুঃখিত, আমি হচ্ছে ইন্টারাপ্টের জন্য হচ্ছে দুঃখিত। আচ্ছা, এখানে দেখো হচ্ছে আমি একটু ছবিটা সরিয়ে নিলাম। হ্যাঁ, তো দেখো যেগুলা কিনা হচ্ছে যে আমার হচ্ছে ক্রস প্রোডাক্ট টার্ম গুলা যেগুলো আছে, সেগুলা যেগুলা হচ্ছে আমার হচ্ছে ক্রস প্রোডাক্ট টার্ম গুলো হচ্ছে ইন্টারাকশন ইফেক্টটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো এখন দেখো তুমি আমরা রিগ্রেশন অ্যানালাইসিস কনটেক্সটে হচ্ছে দুইটা ফ্যাক্টর এ আর বি কে হচ্ছে আমরা ফার্স্টে কনসিডার করব। কনসিডার করার পরে যে ক্ষেত্রে আমার এ আর বি প্রত্যেকটার জন্য হচ্ছে আমার দুইটা করে লেভেল থাকবে, দুইটা করে লেভেল থাকবে, যার হচ্ছে একটা লেভেল হচ্ছে 1 আর একটা লেভেল হচ্ছে 0। এবং যখন আমার এআই এর ক্ষেত্রে আই এর মান 1 হবে, তখন আমার হচ্ছে দুইটা লেভেল ঠিক আছে, তার মধ্যে হচ্ছে সরি আবারও বলছি যে আই এর মান 1 হলে হচ্ছে এ এর মান 1, আর আই এর মান 0 হলে হচ্ছে এ এর মান 0। আচ্ছা, এখানে আমার একটা ফ্যাক্টর গেল, বা হচ্ছে একটা ইন্ডিকেটর ভ্যারিয়েবল গেল। তো এখানে আমরা আরেকটা ইন্ডিকেটর ভ্যারিয়েবল ইউজ করবো, যেটা হচ্ছে কিনা বিজে, এবং এইটারও হচ্ছে দুইটা লেভেল থাকবে। যেই লেভেলে হচ্ছে জে ইকুয়াল টু 1 হবে, যখন আমার যদি জে ইকুয়াল টু 1 হয় তাহলে বিজে এর মান আমি 1 ধরবো, এবং জে এর মান 0 ক্ষেত্রে বিজে এর মান হচ্ছে আমরা 0 ধরবো। আচ্ছা, তো এখন আমরা এই লেবেলিংটা করার পরে তারপরে আমরা চলে যাব হচ্ছে আমার করেসপন্ডিং রিগ্রেশন মডেলে। সেক্ষেত্রে আমার রিগ্রেশন মডেলটা কি হবে সেটা দেখবো। তো রিগ্রেশন মডেলটা আমার হবে হচ্ছে আর আই জে ইকুয়াল টু আলফা প্লাস বিটা এ আই প্লাস গামা বিজে প্লাস ডেল্টা এ আই বিজে, যেখানে আমার আই এর মান হচ্ছে 10 এবং জে এর মানও হচ্ছে 10। ওকে, এখানে আমার আলফা হবে হচ্ছে ইন্টারসেপ্ট, এই আলফাটা হবে ইন্টারসেপ্ট, বিটা হচ্ছে মেইন ইফেক্ট অফ এ, গামা হচ্ছে মেইন ইফেক্ট অফ বি, আর ডেল্টা হচ্ছে ইন্টারাকশন ইফেক্ট অফ এ এন্ড বি। এখানে আমরা হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা কোনটা কি ডিনোট করে সেগুলো হচ্ছে আমরা দেখে নিলাম। পরের স্লাইডে যাচ্ছি। দেখো, এখন হচ্ছে আমরা এই রিগ্রেশনের মাধ্যমে হচ্ছে আমার সূত্রের চেহারাগুলা কেমন হবে সেটা হচ্ছে একটু দেখে নাও। তো সেক্ষেত্রে R11 হচ্ছে যদি আমি রিগ্রেশন মডেলের মাধ্যমে লিখি, তাহলে আমার আসবে আলফা প্লাস বিটা A1 প্লাস গামা B1 সরি প্লাস ডেল্টা A1 B1। আর সেক্ষেত্রে দেখো A1 যদি 1 হয়, B1 যদি 1 হয়, আর হচ্ছে যে A1 B1 এর মান যদি যথাক্রমে 1 1 হয়, সেক্ষেত্রে আমরা এটাকে পাচ্ছি হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা।
সিমিলারলি আমরা R10 ক্ষেত্রে এইভাবে পেতে পারি আলফা প্লাস বিটা, R01 এর জন্য পেতে পারি আলফা প্লাস গামা, আর R00 জন্য আমরা হচ্ছে পেতে পারি হচ্ছে আলফা। এখানে তোমরা বলতে পারো যে ম্যাডাম এখানে 1 কোথা থেকে আসলো। এখানে 1 মূলত এই যে R11 আছে না, তাহলে হচ্ছে A1 হচ্ছে 1, B1 হচ্ছে 1, ঠিক আছে। আর এটা ক্ষেত্রে 10 ক্ষেত্রে A1 এর মান হচ্ছে 1, আর হচ্ছে তোমার B0 মান হচ্ছে তোমার 0, ঠিক আছে। এরকম করে মান বসিয়ে মেইনলি হচ্ছে আমরা এই টার্মগুলো হচ্ছে পেয়েছি। এখানে একটা বসানো হয়েছে, আর বাকিগুলা সরাসরি জাস্ট না বসিয়ে মুখে মুখে করে ফেলা হয়েছে। ওকে, আচ্ছা। এখন দেখো, এখন যদি আমি অ্যাডিটিভ মডেলটা ব্যবহার করি, অ্যাডিটিভ মডেলটা আমার কি ছিল, টি ইকুয়াল টু R11 মাইনাস R10 মাইনাস R01 প্লাস R00। এখন এই মডেলের মধ্যে, অ্যাডিটিভ মডেলের মধ্যে যদি আমি যে রিগ্রেশন মডেলের যে মানগুলো আছে, রিগ্রেশন মডেল ব্যবহার করে যে মানগুলো আমরা পেয়েছি আলফা বিটা গামা ডেল্টা আকারে, সেগুলোর মানগুলো হচ্ছে আমি এখানে বসিয়ে দিব। তো দেখো এই যে R1 এর মান ছিল আমার আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এটা বসিয়ে দিলাম। R10 মান ছিল আলফা প্লাস বিটা, এটা বসিয়ে দিলাম। R01 এর মান ছিল আলফা প্লাস ডেল্টা, এটা বসিয়ে দিলাম। R00 মান হচ্ছে আলফা, এটাও বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে যোগ বিয়োগ করার পরে আমরা পেলাম হচ্ছে আলটিমেটলি গামা। এখন আমরা ইন্টারাকশন প্রেজেন্ট তখনই বলতে পারবো যখন আমার টি ইকুয়াল টু গামা ইকুয়াল টু হচ্ছে, সরি এটা ডেল্টা, আমি গামা বলে ফেলতেছি বারবার। তো যখন আমার টি সমান সমান হচ্ছে ডেল্টা নট ইকুয়াল 0 হবে, তখন আমরা বলবো যে ইন্টারাকশনটা আমার প্রেজেন্ট। আর যদি টি এর মানটা যদি হচ্ছে ডেল্টার সমান হয় এবং সেটা যদি 0-র সমান হয়, তাহলে হচ্ছে আমরা বলবো নো ইন্টারাকশন। এখানে দেখো একটা হাইপোথেটিক্যাল ডাটা দেওয়া আছে ফলো আপ স্টাডি থেকে, যেখানে হচ্ছে দুইটা সেক্টর আছে F1 F0, আর এক্সপোজ নন এক্সপোজের হচ্ছে মানগুলো আমার এখানে দেওয়া আছে, আর টোটাল গুলাও পাশে হচ্ছে দেওয়া আছে। এখন এটার উপরে আমরা হচ্ছে কাজ করব। আচ্ছা, দেখো এখন আমাকে ওই ডাটা সেটটা দিয়ে, হাইপোথেটিক্যাল ডাটাটা দিয়ে বলা হয়েছে ইজ দেয়ার এনি ইন্টারাকশন ইন দ্য ডাটা সেট, এই ডাটা সেটের মধ্যে কোনো ইন্টারাকশন আছে কি। তো সেক্ষেত্রে আমরা করব কি, আমার গিভেন ডাটা সেটটাকে আমি এইভাবে আমার মতো করে সুন্দর করে হচ্ছে সাজিয়ে নিলাম। এখানে দেখো আমার এ বি এই দুইটা ফ্যাক্টর ব্যবহার না করে কিন্তু আমার ERF এই দুইটা ফ্যাক্টর ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এটা কোনো বিষয় না, তোমরা হচ্ছে এ বি প্রশ্নে তোমার যেটা দেওয়া থাকবে তুমি সেটাই ব্যবহার করবে। এটা এমন না যে তোমাকে এ বি ব্যবহার করতে হবে, প্রশ্নে তোমার যেরকম দেওয়া থাকবে তুমি সেরকম ব্যবহার করবে। আচ্ছা, তাহলে দেখো আমি E1 F1 E1 F1 E0 F1 E0 F0 যেগুলো আমার লাগবে সেই আকারে হচ্ছে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে ডিডি বার ডিজিজ নন ডিজিজে হচ্ছে এগেইনস্টে যে মানগুলো আমার আছে ছক থেকে নিয়ে আমি সেগুলো বসিয়ে ফেললাম। আচ্ছা, বসানোর পরে এখন আমি হচ্ছে ডেভেলপিং ডিজিজের জন্য হচ্ছে রিস্ক এস্টিমেট করব। সেক্ষেত্রে R1 কার্ডের যে সূত্র আছে সেখানে আমরা দেখো ডি গিভেন E1 F1, তাহলে হচ্ছে E1 F1 এখানে কি আছে, যখন ডিজিজ হওয়ার প্রবাবিলিটি তাহলে হচ্ছে 40 ডিভাইডেড বাই টোটাল 100, তাহলে হচ্ছে 0.4। সেম ওয়ে দেখো E1 F0, এই যে E1 F1 তাহলে হচ্ছে 20 ডিভাইডেড বাই 100। সেম ওয়েতে প্রবাবিলিটি অফ ডি গিভেন E0 F0 হচ্ছে এটা হবে 20 ডিভাইডেড বাই 100। আবার প্রবাবিলিটি অফ ডি গিভেন E0 F0 এটা হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে 100, অর্থাৎ হচ্ছে 0.1। এরপরে দেখো আমরা এখন যে রিস্ক রেশিও গুলা হচ্ছে এস্টিমেট গুলা সুন্দর করে বের করে ফেলবো, অর্থাৎ 1 এর জন্য 10 জন্য 01 এর জন্য হচ্ছে আমরা রিস্ক এস্টিমেট গুলা বের করে ফেলবো। তো সেক্ষেত্রে রিস্ক এস্টিমেট গুলা যদি আমি বের করি, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে RR11 কার্ডের মান আমার এসেছে হচ্ছে 4, তারপরে RR10 কার্ডের এটার মান এসেছে আমার 2, তারপরে RR01 কার্ডের মান এসেছে আমার, সেটারও হচ্ছে মান এসেছে 2। এখন আমরা করব কি, আমাদের যে অ্যাডিটিভ মডেলটা আছে সেই মডেলে চলে যাব। তোমরা জানো যে আমাদের অ্যাডিটিভ মডেলটা হচ্ছে R11 কার্ড মাইনাস R01 কার্ড মাইনাস R10 কার্ড প্লাস R00 কার্ড। তো এখানে যদি আমি এই যে মানগুলো আমরা পেয়েছি, অর্থাৎ যে R11 এর মান 4, R01 এর মান হচ্ছে তোমার 2,
R10 এটার মান হচ্ছে তোমার হচ্ছে 2, আর হচ্ছে R00 এগুলার মান যদি আমরা এখানে হচ্ছে বসাই সবগুলো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 0.1। কিন্তু 0.1 আর 0 তো এক জিনিস না, তো 0.1 নট ইকুয়াল তাহলে 0। তাহলে আমরা জানি যে সেটা হচ্ছে টি কার্ডের যে মানটা অ্যাডিটিভ মডেলের ক্ষেত্রে সেটা যদি আমার 0 সমান না হয়, তাহলে আমার হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস একসেপ্টেড হবে, নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে। অর্থাৎ সেক্ষেত্রে যে দুইটা ফ্যাক্টর আমার দেওয়া থাকবে সেই দুইটা ফ্যাক্টরের মধ্যে হচ্ছে ইন্টারেকশন থাকবে, অর্থাৎ দেয়ার এক্সিস্ট ইন্টারেকশন বিটুইন ফ্যাক্টর ই অ্যান্ড এফ। ঠিক আছে, এরপরে যদি আমরা মাল্টিপ্লিকেটিভ মডেল ব্যবহার করি, অর্থাৎ হচ্ছে RR11, সেক্ষেত্রে যদি আমরা মান বসাই, তাহলে আমরা দেখতে পাবো যে RR1 কার্ডের মান হচ্ছে আমার 4, যেটা কিনা আমার হচ্ছে RR10 আর RR01 এর গুণফল, অর্থাৎ দুইটার মানে কিন্তু আমার 0 ছিল। এই যে RR10 আর RR01 দুইটার মানে কিন্তু আমার হচ্ছে 0 হবে, সরি 2 হবে। তাহলে 2 into 2 কিন্তু আমার 4 আসে। যেহেতু RR11 কার্ডের মান 4 এসছে এবং RR10 এবং RR01 এই দুইটার গুণফলের মান হচ্ছে আমার 4 এসছে, তাহলে আমরা বলতে পারবো যে null hypothesis accepted, অর্থাৎ there is no interaction in the data set on multiplicative model। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার হাইপোথেটিক্যাল ডাটা দিয়ে মাধ্যমে হচ্ছে আমি রিগ্রেশন অ্যানালাইসিস ব্যবহার করে কিভাবে ইন্টারাকশনটা মেজার করতে পারি, এটা আমরা হচ্ছে দেখলাম। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে তোমরা এই অঙ্কগুলো একটু দেখবে, প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের ভালো লাগবে এবং মজা লাগবে করতে। এগুলা কিন্তু খুব কঠিন কিছু না, খুবই জাস্ট সূত্র বের করে জাস্ট আমরা হচ্ছে দুইটা মডেল ব্যবহার করে, একবার হচ্ছে সরাসরি মডেল ব্যবহার করবো, আরেক ক্ষেত্রে জাস্ট হচ্ছে আমার রিগ্রেশন অ্যানালাইসিসের যে থিমটা আছে, মডেল আছে, সেই মডেল ব্যবহার করে জাস্ট আমরা হচ্ছে পুনরায় আবার অ্যাডিটিভ বা মাল্টিপ্লিকেটিভ মডেল ব্যবহার করে হচ্ছে আমরা ইন্টারেকশনে হচ্ছে নাল মন্তব্য করে ফেলবো, নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিসের উপরে বেস করে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই তোমরা হচ্ছে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।